আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে দ্বিতীয় দিনের মতো ব্লকেড। বিকেলে গণজমায়েত, একই কর্মসূচি পালিত হবে দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে। আব্দুল হামিদের দেশ ত্যাগের সাথে জড়িতদের ছাড় নয়, শেখ হাসিনাকে ফেরাতে কাজ করছে ইন্টারপোল, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভোগান্তি এড়িয়ে কর্মসূচি দেওয়ার আহ্বান। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রস্তাবিত জাতীয় সনদ দেশের নাগরিকদের সকল অধিকার সুরক্ষিত করতে পারবে, আশা আলী রিয়াজের। ইউপিডিএফ এর সঙ্গে বৈঠক। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় চরম উত্তেজনা, জম্মুতে নিহত 5। পরমাণু অস্ত্র নিয়ন্ত্রক কমিটির বৈঠক ডেকেছেন শাহবাজ। দুই পক্ষকে সংযমের আহ্বান যুক্তরাষ্ট্রের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকেট কর্মসূচি চলছে। গতকাল বিকেল থেকেই শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ব্লকেট কর্মসূচির পাশাপাশি আজ বিকেল 3টায় শাহবাগে গণসমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সাথে সংহতি জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী, খেলাফতে মজলিস, জনতা পার্টি, লেবার পার্টি সহ বেশ কিছু রাজনৈতিক দল ও জুলাই ভিত্তিক বিভিন্ন সংগঠন। আন্দোলনকারীদের দাবি, বিগত 16 বছরের গুম খুন, শাপলা চত্বরে গণহত্যা ও জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে হবে এবং জড়িত নেতাকর্মীদের পাশাপাশি দলটিকেও বিচারের আওতায় আনতে হবে। দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি করেছেন এনসিপির নেতারা। এর আগে বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। দর্শক, শাহবাগে রয়েছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নাবিল, শাহবাগে গণজমায়েত কখন শুরু হবে? লোক সমাগম কেমন দেখছেন, জানাবেন। নাদিরা, আপনি জানেন যে আসলে গতকাল বিকেল থেকেই কিন্তু বিক্ষুব্ধ যারা ছাত্র জনতা তারা কিন্তু শাহবাগ অবরোধ করে শাহবাগ ব্লকের যে কর্মসূচি সেটি কিন্তু তারা পালন করে যাচ্ছেন এবং সারা রাত কিন্তু তারা এখানে ব্লকের কর্মসূচি পালন করেছেন এবং এখন পর্যন্ত কিন্তু সেই ব্লকের কর্মসূচি চলছে। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন তীব্র গরম এবং এই যে তাপদাহ সেটি উপেক্ষা করেও কিন্তু এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যারা বিক্ষুব্ধ জনতা রয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা কিন্তু অবস্থান করছেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধের স্লোগানে কিন্তু এই মুহূর্তে শাহবাগ মুখরিত। আমরা যেটি জানতে পেরেছি বিকেল 3টায় আসলে এই শাহবাগ যে মোড় রয়েছে সেখানে কিন্তু একটি গণজমায়েতের ডাক দিয়েছে, এনসিপির পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছে এবং আমরা গতকালকে যেটি দেখেছি শুধুমাত্র এনসিপি নয়, বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন সেখানে কিন্তু তারা অংশগ্রহণ করেছেন এবং আজকেও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে এই মুহূর্তে রয়েছেন এবং তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিন্তু স্লোগান দিচ্ছেন। তারা মূলত যেটি বলতে চাচ্ছেন, জুলাইয়ের যে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে এবং এছাড়া শাপলা চত্বর গণহত্যা এবং গত 16 বছরের ফ্যাসিস্ট শাসনামলে যে সকল হত্যা, গুম খুন ঘটনা আওয়ামী লীগ ঘটিয়েছে, সেই সব ঘটনার কারণে আওয়ামী লীগকে নির্বাহী আদেশে আওয়ামী লীগের যে রাজনৈতিক কর্মকাণ্ড সেটি নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগকে দল হিসাবে বিচারের আওতায় আনতে হবে। আপনি জানেন যে এনসিপি কিন্তু দীর্ঘদিন ধরেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এক ধরনের আলাপ আলোচনা করেছে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এক ধরনের ঐক্যে পৌঁছানোর চেষ্টা করেছে এবং তার ফলশ্রুতিতে কিন্তু আজকে আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং সাধারণ মানুষও কিন্তু এখানে রয়েছেন, নানা শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে তারা স্লোগান তুলছেন। নাদিরা। নাবিল জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহবাগ থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিষয়ে এসবি থেকে মন্ত্রণালয়ের কোনো নিষেধাজ্ঞার কাগজ পাঠিয়েছে কিনা তা জানা নেই বলে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। কিভাবে আব্দুল হামিদ দেশ ছাড়লেন সেটি তদন্ত করা হচ্ছে। 3 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, আব্দুল হামিদের দেশ ছাড়ার পেছনে দোষীদের কাউকে ছাড় দেওয়া হবে না। এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আবেদনের প্রেক্ষিতে ইন্টারপোল কাজ করছে বলেও জানান তিনি। আর জনভোগান্তি এড়াতে রাস্তা অবরোধ না করার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে। ইনকোয়ারি কমিটিতে মনে হয় 3 দিন কার্য দিবসের ভিতরে তাদের রিপোর্টটা সাবমিট করতে বলা হয়েছে এবং ওই রিপোর্ট সাবমিট করার পরেই যারা এটার জন্য দোষী তাদের এগেস্টে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সাবেক রাষ্ট্রপতিকে নিষেধাজ্ঞার ব্যাপারে একটা নিষেধাজ্ঞা ছিল এসবির পক্ষ থেকে আপনাদের কাছে পাঠিয়েছিল, সে বিষয়ে আপনারা কতটুকু জানেন? আমাদের কাছে এরকম কোনো নিষেধাজ্ঞা পাঠাইছে কিনা আমি জানি না।
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রস্তাবিত জাতীয় সনদ নিঃসন্দেহে দেশের নাগরিকদের সকল অধিকার সুরক্ষিত করতে পারবে। শনিবার রাজধানীর সংসদ ভবনের এলডি হলে ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর সঙ্গে বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। ইউপিডিএফ এর পক্ষ থেকে বৈঠকে অংশ নেন দলটির ঢাকা অঞ্চলের সংগঠক মাইকেল চাকমার নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠকে পার্বত্য চট্টগ্রামকে স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা জানায় ইউপিডিএফ এর নেতারা। বৈঠক শেষে সংগঠনটির নেতারা দ্রুত সংস্কার প্রক্রিয়া শেষ করে নির্বাচনের দাবি জানান। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রই নাগরিক অধিকার নিশ্চিত করতে পারে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে এবং স্বাধীন বিচার ব্যবস্থার মাধ্যমে সুবিচার নিশ্চিত করতে পারে। প্রথমবারের মতো সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ সৃষ্টি হয়েছে। সংস্কার কমিশন থেকে যে প্রস্তাবনা রাজনৈতিক দলসমূহকে দেওয়া হয়েছে এবং জাতির সামনে প্রকাশ করা হয়েছে তার মূল লক্ষ্য হচ্ছে একটি সুনির্দিষ্ট পথ রূপরেখা করা। জাতীয় ঐকমত্য কমিশন সকলের সঙ্গে আলোচনা করে যে জাতীয় সনদ তৈরি করার জন্য সচেষ্ট আছে, তাতে আমরা আশা করছি যে সব ধরনের নাগরিকের অধিকার তা সুরক্ষিত করতে পারবে। সেই সুরক্ষা ছাড়া একটি গণতান্ত্রিক সমাজ, একটি গণতান্ত্রিক রাষ্ট্র নাগরিকদের মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ড মাঠে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের ডাকে বিকেলে শুরু হচ্ছে তারুণ্যের সমাবেশ। লাখো তরুণের সমাগম ঘটানোর লক্ষ্য আয়োজকদের। এরই মধ্যে মাঠে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতারা। সবশেষ 2022 সালের 12 অক্টোবর পোলো গ্রাউন্ড মাঠে মহাসমাবেশ করেছিল বিএনপি। ওই সমাবেশে অংশ নিতে পারেননি দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর আগে 2011 সালে পোলো গ্রাউন্ড মাঠে বিএনপি আয়োজিত সমাবেশে ভাষণ দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। সারা দেশে রবিবার পর্যন্ত মৃদু থেকে মাঝারি এবং কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী সোমবার থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে ধীরে ধীরে তাপপ্রবাহ আগামী সপ্তাহ থেকে কমে আসতে পারে বলে জানান আবহাওয়াবিদরা। এ সময় কালবৈশাখীরও সম্ভাবনা রয়েছে বলে জানান তারা। গতকালকে যেরকম ছিল আজকে ওয়েদার মোটামুটি একই রকম থাকতে পারে। তাপপ্রবাহ কমার কোনো সম্ভাবনা নেই, বরং সিলেট যেটা বাকি ছিল সেটা হয়তো চলে আসতে পারে তাপপ্রবাহের আওতায়। মানে টোটাল বাংলাদেশ তাপপ্রবাহ আগামীকালকে মোটামুটি একই রকম অবস্থা থাকতে পারে। তো 12 তারিখের কাছাকাছি গিয়ে সামান্য বৃষ্টি হতে পারে, বিশেষ করে উত্তর পূর্বাংশে, রংপুরের কিছু অংশ, ময়মনসিংহ, সিলেট, হয়তো ঢাকার উত্তর পূর্বাংশ কিছুটা বৃষ্টি পেতে পারে। বৃষ্টি পেলে হয়তো বা কিছু জায়গায় তাপমাত্রা কমে আসতে পারে, পরে পুরোপুরি তাপপ্রবাহ একেবারে বন্ধ ওই জায়গায় নাও হতে পারে, হয়তো 36± থাকতে পারে। তারপরে যত সময় গড়াবে বৃষ্টির প্রবণতা তত বাড়তে পারে এবং অঞ্চল বৃদ্ধি পেতে পারে। আর বিশেষ করে খুলনা, বরিশাল এবং চিটাগাংয়ের কিছু অংশ এবং রাজশাহীর কিছু অংশ তাপপ্রবাহটা কমতে একটু বেশি সময় লাগবে। ভারত পাকিস্তান সংঘাত প্রসঙ্গ। এবার ঘোষণা দিয়ে ভারতের মাটিতে মিসাইল হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানের ISPR এর দাবি, প্রতিশোধ নিতেই শনিবার ভোরে অপারেশন বুনিয়ান উন মারসুস নামের এই অভিযান শুরু করে ইসলামাবাদ। জম্মুতে নিহত হয়েছে 5 জন। এর আগে মধ্যরাতে পাকিস্তানের 3টি বিমান ঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে ভারত, এমন অভিযোগ তোলে পাকিস্তানের সেনাবাহিনী। এরই মধ্যে পারমাণবিক অস্ত্র কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। অন্যদিকে উভয় পক্ষকে সংঘাত নিরসনের উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। হামলা নিয়ে নানা সত্য মিথ্যা অভিযোগ উড়িয়ে দেওয়ার পর এবার ঘোষণা দিয়েই ভারতের মাটিতে মিসাইল হামলা চালিয়েছে পাকিস্তান। দিল্লির হামলার প্রতিশোধ নিতেই শনিবার ভোরে অপারেশন বুনিয়াদ উন মারসুস নামের এই অভিযান চালায় ইসলামাবাদ। পবিত্র কুরআনের আস-সাফের একটি আয়াত থেকে এই শব্দটি নেওয়া হয়েছে, যা দিয়ে বোঝানো হয়েছে সীসা দিয়ে গাঁথা প্রাচীর। পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, এই অভিযানে ভাতা 1 মাঝারি পাল্লার মিসাইল ব্যবহার করে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। এতে পাঞ্জাব প্রদেশের বিয়াসে থাকা একটি মিসাইল সংরক্ষণ কেন্দ্র ধ্বংস করার দাবি করে পাকিস্তান। এর আগে মধ্যরাতে পাকিস্তানের বিমান বাহিনীর 3টি ঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলা চালায় ভারত, এমন অভিযোগ তোলে ইসলামাবাদ। ঘাঁটিগুলো হলো রাউলপিন্ডির নূর খান বিমান ঘাঁটি, সরকটের রফিকি বিমান ঘাঁটি এবং চকওয়ালের মুরিদ ঘাঁটি। রাত 2:30টার দিকে রাউলপিন্ডি এবং ইসলামাবাদে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা যায়। নূর খান ঘাঁটির হামলা প্রতিহত করার দাবি করেছে পাকিস্তান। গেল 22 এপ্রিল পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হওয়ার পর থেকেই পাল্টাপাল্টি অভিযোগ এনে সংঘাতে জড়ায় পাকিস্তান ভারত। মঙ্গলবার দিবাগত রাতে
পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরে মিসাইল হামলা চালায় ভারত। মোদী সরকার এই অভিযানের নাম দেয় অপারেশন সিঁদুর। এরপর থেকেই দুই দেশের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা। হতাহত হয়েছে শতাধিক মানুষ। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ভারত পাকিস্তানের যুদ্ধ রাজনৈতিক। এই যুদ্ধ চলতে থাকলে বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট তৈরি হবে। শনিবার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ভারত পাকিস্তান যুদ্ধের কারণ নিয়ে ছায়া সংসদে এসব কথা বলেন দৈনিক মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। তিনি বলেন, ভারত পাকিস্তান যুদ্ধের বিষয়ে বাংলাদেশ সরকারকে সতর্ক থাকতে হবে। একই সাথে দেশের সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐকমত্য গঠন জরুরি বলেও মনে করেন তিনি। পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা হবে এটা ভারতের মোদী সরকার আগে থেকে জানত বলেও মন্তব্য করেন তিনি। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ জনের মৃত্যু যেমন দুঃখজনক, তেমনি ভারতের হামলায় পাকিস্তানের মসজিদ ধ্বংস করা সহ ৩২ জন বেসামরিক হত্যার ঘটনাও নিন্দনীয়। সিলেটের সীমান্তবর্তী ভারতের মেঘালয় রাজ্যের ৩ জেলায় রাত্রিকালীন কারফিউ জারি করেছে দেশটির সরকার। বৃহস্পতিবার থেকে পূর্ব জৈন্তিয়া হিলস, পূর্ব খাসি হিলস ও পশ্চিম জৈন্তিয়া হিলস জেলা প্রশাসন এই কারফিউ জারি করে। কারফিউর সময়সীমা প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত। ওই আদেশের একটি কপি সিলেটের জেলা প্রশাসককে পাঠানো হয়েছে। শনিবার সকালে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন। এতে বলা হয়েছে, শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিষয়টি ভারতের নিজস্ব ব্যাপার উল্লেখ করে বিজিবি জানিয়েছে, সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। স্থানীয় লোকজনকে সচেতন করতে বিভিন্ন কার্যক্রম চালানো হচ্ছে। বরেণ্য লোকসঙ্গীত শিল্পী মুস্তফা জামান আব্বাসী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে বনানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। প্রয়াত শিল্পীর মেয়ে শারমিন আব্বাসী জানিয়েছেন, শুক্রবার শ্বাসকষ্ট নিয়ে তার বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ সকালে মারা যান তিনি। মুস্তফা জামান আব্বাসী প্রখ্যাত মরমী শিল্পী আব্বাসউদ্দিন আহমেদের ছেলে। তার ভাই মুস্তফা কামাল বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন। তার বোন ফেরদৌসী রহমান দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী। সঙ্গীতের পাশাপাশি তিনি ছিলেন একজন গবেষক। এছাড়া বিভিন্ন দৈনিক পত্রিকায় তিনি নিয়মিত কলাম লিখতেন। প্রায় এক যুগ পর বাংলাদেশ নিটওয়্যার উৎপাদক ও রপ্তানিকারক সমিতি বিকেএমইএ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। রাজধানীর বাংলা মোটর বিকেএমইএ ভবনে, এই নারায়ণগঞ্জের চাষারায় বিকেএমইএ ভবনে চলছে ভোট গ্রহণ। সবশেষ ২০১২ সালে এমন ভোটের আয়োজন হয় সংগঠনটির পরিচালনা পর্ষদ নির্বাচনে। এক যুগের বেশি সময় নেতৃত্ব গঠনে গণতান্ত্রিক চর্চা ছিল না ব্যবসায়ীদের এই সংগঠনেও। তখন বিকেএমইএর শীর্ষ পদ ছিল আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সেলিম ওসমানের দখলে। অন্যতম পদে দায়িত্ব মিলত সমঝোতা, পছন্দ ও কে কোন ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বদলে যায় বিকেএমইএর পরিবেশ। এবারের নির্বাচনে চূড়ান্ত ভোটার সংখ্যা ৫৭২। এর মধ্যে নারায়ণগঞ্জে ২৭২, ঢাকায় ২২৪ ও চট্টগ্রামে ৭৬ জন। ৩৫টি পরিচালক পদে প্রার্থী ৩৮ জন, যেখানে ৩৫ জন একই প্যানেলে ভোট করছেন। প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স নামের জোটের নেতা মোহাম্মদ হাতেম নির্বাচিত পরিচালকদের মধ্য থেকে পরে বিকেএমইএ সভাপতি, নির্বাহী সভাপতি এবং ৭ জন সহসভাপতি সহ ৯ জন নির্বাচিত হবেন। পাকিস্তান ভারত যুদ্ধের প্রভাব পড়তে যাচ্ছে ক্রিকেটারদের মাঝেও। গুঞ্জন উঠেছে, ক্রিকেট ব্যাট বাদ দিয়ে এবার বন্দুক হাতে যুদ্ধে নামবেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। চাপিয়ে দেওয়া যুদ্ধে পিছু না হটার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। ভারতীয় টেরিটোরিয়াল আর্মির সম্মানসূচক পদে গ্রুপ ক্যাপ্টেন হিসেবে আছেন ক্রিকেটার সচিন টেন্ডুলকার। লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র সিং ধোনি ভারতীয় সেনাবাহিনীর সহায়ক শক্তি হিসেবে কাজ করে টেরিটোরিয়াল আর্মি। বর্তমান পরিস্থিতিতে সীমান্তে উত্তেজনা বাড়ায় এই বাহিনীকে সক্রিয় করেছে দেশটির প্রশাসন। নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি সদস্যকে প্রস্তুত থাকার। ক্রিকেট মাঠের লড়াই থেকে জাতীয় দায়িত্ব পালনে এবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে বন্দুক হাতে যুদ্ধের ময়দানে নামতে পারেন মহেন্দ্র সিং ধোনি, ভারতের বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক ও চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার MS ধোনি। ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ CDS ও ৩ বাহিনী প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এদিকে পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানও এই যুদ্ধে মোক্ষম জবাব দেওয়ার কথা বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পবিত্র কুরআনের একটি শক্তিশালী বার্তা পোস্ট করেন তিনি। বছরের পর বছর সন্ত্রাসবাদ এবং সহিংসতার মধ্য দিয়ে বেঁচে থাকা পাকিস্তানি জাতির প্রতি সম্মান জানিয়ে রিজওয়ান বলেন, এই ভূমি তাদেরই আবাসস্থল যারা গর্বের সাথে শহীদত্বকে আলিঙ্গন করে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে দ্বিতীয় দিনের মতো ব্লকেড। বিকেলে গণজমায়েত, একই কর্মসূচি পালিত হবে দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে।
আব্দুল হামিদের দেশ ত্যাগের সাথে জড়িতদের ছাড় নয়, শেখ হাসিনাকে ফেরাতে কাজ করছে ইন্টারপোল, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভোগান্তি এড়িয়ে কর্মসূচি দেওয়ার আহ্বান। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রস্তাবিত জাতীয় সনদ দেশের নাগরিকদের সকল অধিকার সুরক্ষিত করতে পারবে, আশা আলী রিয়াজের। ইউপিডিএফ এর সঙ্গে বৈঠক। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় চরম উত্তেজনা, জম্মুতে নিহত 5। পরমাণু অস্ত্র নিয়ন্ত্রক কমিটির বৈঠক ডেকেছেন শাহবাজ। দুই পক্ষকে সংযমের আহ্বান যুক্তরাষ্ট্রের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ।